আচ্ছা, ভেবে দেখো তো, যখন দুনিয়ায় কোনো টাকা পয়সা ছিল না, তখন মানুষ কিভাবে কেনাকাটা করত? তোমার কাছে চাল আছে, আমার কাছে ডাল, আমরা কি শুধু অদল-বদল করতাম? তাহলে আজকের দুনিয়ার এই ট্রিলিয়ন ডলারের ব্যবসা কিভাবে হলো? ব্যবসা উদ্যোগের এই ক্লাস শেষে ব্যবসায় নিয়ে তোমার আইডিয়া একদম বদলে যাবে। চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আসি ব্যবসা উদ্যোগ ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মাহিউল আলম। আজকে আমরা আলোচনা করব ব্যবসা উদ্যোগ বইয়ের ১ম অধ্যায়, যেটা হচ্ছে ব্যবসায় পরিচিতি। এই অধ্যায়টাকে সহজে বোঝানোর জন্য আমি অধ্যায়টাকে ২ টো পার্টে ভাগ করেছি। ১ম পার্টে আমরা দেখব ব্যবসায় ধারণা ও শিল্পের ধারণা। পরবর্তী পার্টে আমরা দেখব বাণিজ্যের ধারণা, প্রত্যক্ষ সেবা ও ব্যবসায় পরিচিতি। তাহলে আমরা আজকে পার্ট 1 শুরু করি। ঠিক আছে? আচ্ছা, পার্ট 1 এ আমরা যে টপিকগুলো কভার করব, সেগুলো হচ্ছে ব্যবসার ধারণা, উৎপত্তি ও ক্রমবিকাশের বর্ণনা করতে পারবো। তারপর ব্যবসার পরিধি, বৈশিষ্ট্য ও ব্যাখ্যা করতে পারবো। তারপর ব্যবসার প্রকারভেদ বর্ণনা করতে পারবো। ৪ নাম্বার ব্যবসার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। এবং আজকের লাস্ট টপিক শিল্পের ধারণা ও প্রকারভেদ বর্ণনা করতে পারবো। তো এই ক্লাসে এই টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, সর্বপ্রথম আমরা দেখি ব্যবসার উৎপত্তি কেন হয়েছিল? আমরা যারা ব্যবসায় শিক্ষার স্টুডেন্ট আছি, আমাদের সবারই আসলে জানা উচিত কেন আমরা আসলে ব্যবসা পড়ছি? এর উৎপত্তিটা কোথায়? আমি যদি তোমাদেরকে এই কোয়েশ্চেনটা করি যে ব্যবসার উৎপত্তি কেন হয়েছিল? অনেকেই হয়তোবা বলবা যে, "স্যার এটা হয়েছিল মুনাফা অর্জনের জন্য।" তাই তো? বাট কথা হচ্ছে এই অ্যান্সারটা ভুল। কেন ভুল? 'কজ ব্যবসার উৎপত্তি মুনাফা অর্জনের জন্য হয়নি। ব্যবসার মূল লক্ষ্য মুনাফা অর্জন, বাট উৎপত্তি হয়েছিল, উৎপত্তির কারণটা ছিল মানুষের অভাববোধ। ঠিক আছে? এখন তোমরা বলতে পারো, "স্যার এই অভাববোধটা আসলে কি?" অভাববোধ হচ্ছে আমার চাহিদা। হ্যাঁ? আমার কিছু একটা নাই, আমার গাড়ি নাই, বাড়ি নাই। ঠিক আছে? একদম সকালবেলা তোমরা ঘুম থেকে যখন উঠো, তোমার সিম্পল এই যে টুথপেস্ট থেকে শুরু করে সারাদিন যত বই, খাতা যা ইউজ করো, ফোন, সবকিছুরই তোমার একটা চাহিদা আছে। তোমার এই চাহিদা বোধ থেকে আসলে ব্যবসার উৎপত্তি। ব্যবসায় মূলত আমাদের এই যে চাহিদাগুলো, সেগুলোকে ফিল আপ করে। ঠিক আছে? তাহলে ব্যবসার উৎপত্তির মূলে ছিল মানুষের অভাববোধ। ঠিক আছে? আমাদের অনেক কিছু অভাব আছে। যেমন খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই সব কিছুতেই আমাদের আসলে অভাব দেখা যায়। ঠিক আছে? এই অভাবগুলোই মূলত পূরণ করার জন্যই ব্যবসার উৎপত্তি। ঠিক আছে? প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান দেখবা আমাদের কোনো না কোনো চাহিদা পূরণ করে থাকে। ঠিক আছে? আচ্ছা। ব্যবসার সংজ্ঞা। ব্যবসার সংজ্ঞাটা আমাদের সবারই জানতে হবে। সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সংজ্ঞাটা না জানলে আমরা আসলে ব্যবসা বুঝতেই পারব না। ঠিক আছে? তো ব্যবসার সংজ্ঞায় বলা হয়েছে সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে। কিসের লক্ষ্যে? মুনাফা অর্জন। সো আমাদের লক্ষ্যটা থাকবে মুনাফা অর্জনের জন্য। ঠিক আছে? ওকে। মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত, ওকে। লক্ষ্যে পরিচালিত দেশের আইন অনুযায়ী বৈধ হইতে হবে। ঠিক আছে? দেশের আইন অনুযায়ী বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা ব্যবসা বলি। ঠিক আছে? বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে মূলত আমরা ব্যবসা বলি। সো এই সংজ্ঞা থেকে আমরা ৩ টা জিনিস মূলত দেখতে পারি। প্রথমত হচ্ছে এখানে মুনাফা অর্জনের লক্ষ্য থাকতে হবে। ঠিক আছে? তুমি মুনাফা ছাড়া যেকোনো একটা কাজ করলা, সেটা আসলে ব্যবসা হবে না। ধরো তুমি ফসল উৎপাদন করো, করে নিজেই খেয়ে ফেলতেছো। এটা কখনোই ব্যবসা হবে না। বাট তুমি ফসল চাষ করতেছো এবং মুনাফা অর্জনে বিক্রি করতেছো, তখন সেটা ব্যবসায় হবে। ঠিক আছে? এবং ২ নাম্বার যে পয়েন্টটা, দেশের আইন অনুযায়ী বৈধ হইতে হবে। এখন ধর ইন্ডিয়াতে বা অন্য বিদেশে দেশে আমরা দেখতে পারি মদ সেখানে লিগ্যাল। বাট আমাদের দেশে না। সো তুমি যদি বাংলাদেশে ব্যবসা করতে চাও, এখানে আইন অনুযায়ী যেটা বৈধ, সেটাকে আমরা ব্যবসা বলব। তুমি যদি আইনের বাইরে গিয়ে ব্যবসা করো, সেটা আসলে ব্যবসা হবে না। যদিও না সেখানে মুনাফা আছে। ঠিক আছে? এবং থার্ড পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবসায় বলে। তার মানে ব্যবসার মূলত কাজটাই হচ্ছে অর্থনৈতিক। টাকা সংক্রান্ত, লেনদেন সংক্রান্ত। ঠিক আছে? সো এই ৩ টা পয়েন্ট নিয়েই মূলত ব্যবসায়ের সংজ্ঞা। সো আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণে বলা হয়েছে, একজন কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি ফলায়, তা ব্যবসায় বলে গণ্য হবে। কারণটা কি? তার এটা কেন ব্যবসা বলে গণ্য হবে? কারণ এখানে আমরা দেখতে পারতেছি সে মুনাফার আশায় এগুলা করে থাকে। সে কিসের আশায় করতেছে? মুনাফার আশায়। সো মুনাফার আশায় যেকোনো অর্থনৈতিক কর্মকাণ্ড যদি দেশের আইন অনুযায়ী বৈধ হয়, সেটাকে আমরা বলতে পারি ব্যবসায়। ঠিক আছে? আচ্ছা। ব্যবসার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য জানা একেবারে ফরজ। ঠিক আছে? এসসিতে প্রতি বছর এখান থেকে কোয়েশ্চেন আসে। সো আমরা দেখতে পারতেছি ১ম যেটা আমাদের জন্য
বৈশিষ্ট্য সেটা হচ্ছে মুনাফা অর্জন। এটাই হচ্ছে ব্যবসার প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে? প্রধান বৈশিষ্ট্য একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন। মুনাফা থাকতে হবে, ঠিক আছে? ধরো তোমার বাবা একটা ল্যাপটপ কিনে তোমাকে গিফট করলো। তো তোমার বাবা যদি তোমাকে একটা ল্যাপটপ গিফট করে, এখানে আসলে কোনো টাকার লেনদেন হয় নাই, তোমার বাবা এতে কোনো মুনাফা পাচ্ছে না। সো এটাকে আমরা আসলে ব্যবসা বলবো না। বাট তোমার বাবা যখন দোকান থেকে ল্যাপটপটা কিনে আনছেন, তিনি দোকানদারকে টাকা দিয়েছেন এবং এই দোকানদার মুনাফার আশায় ল্যাপটপ বিক্রি করেছেন। তো ওই কাজটাকে আমরা বলবো ব্যবসায়, ঠিক আছে? সো ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন। তারপর যেটা হচ্ছে স্বাধীন পেশা। স্বাধীন পেশাটার মানে কি? যিনি ব্যবসা করবেন উনি একেবারেই স্বাধীন। উনি করবেন কি করবেন না এই ব্যাপারে কারো কোনো জোর জবরদস্তি থাকবে না। উনি যদি মনে করেন উনি ব্যবসা করবেন, উনি করবেন। উনি যদি মনে করেন ব্যবসা করবেন না, উনি করবেন না। ঠিক আছে? সো এখানে আমরা বলতে স্বাধীন পেশা। এই বৈশিষ্ট্যের কারণে আসলে দেখা যায় আমাদের অনেক স্টুডেন্ট বা তোমাদের ফ্রেন্ডরাও দেখবা ব্যবসায় করতে আগ্রহী হয়। কেন? তারা বলে যে, "না, আমি কোনো বসের আন্ডারে থাকবো না। আমি কারো কথায় কাজ করতে পারবো না। আমি নিজে স্বাধীন থাকতে চাই। নিজে যা প্রফিট করব, যা পাবো তা দিয়ে আমি চলবো।" মূলত এই একটা কারণেই দেখা যায় অনেকে ব্যবসা করতে আগ্রহী হয় যে, "আমি স্বাধীন।" ঠিক আছে? তারপর আর্থিক মূল্য। আর্থিক মূল্যটা কিসের? পণ্যের বা সেবার। ঠিক আছে? পণ্যের বা সেবার। তুমি ব্যবসায় করতে গেলে যে পণ্যটা বানাও, ধরো তুমি একটা টুথপেস্ট বানাও, ঠিক আছে? বা তুমি সেবা দাও, যেমন ধরো তোমার একটা সেলুন আছে। তো সেটা একটা আর্থিক মূল্য থাকতে হবে। তুমি ফ্রিতে দাও বা সেটার যদি কোনো ভ্যালু না থাকে, তাহলে সেটা ব্যবসা হবে না। সো ব্যবসা হইতে হলে পণ্য বা সেবার অবশ্যই কি থাকতে হবে? আর্থিক মূল্য থাকতে হবে। ঠিক আছে? তারপরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। ঠিক আছে? ঝুঁকি এবং অনিশ্চয়তা প্রতিটা ব্যবসায় একেবারে থাকবেই। ঠিক আছে? ব্যবসায় যেকোনো সময় লস হতে পারে। এখন ধরো তুমি ব্যাংকে কিছু টাকা রাখলা, ব্যাংক তোমাকে নির্দিষ্ট হারে সুদ দিচ্ছে। সেটা কি ব্যবসায়? অবশ্যই না। তার কারণটা কি? সেখানে কোনো ঝুঁকি নেই। ব্যাংক লস করুক বা লাভ করুক, যাই করুক তোমার টাকার উপর ব্যাংক একটা নির্দিষ্ট হারে সুদ দিবে। সো ব্যাংকে টাকা রাখাকে আমরা কখনোই ব্যবসায় বলব না। বাট তুমি টাকা ইনভেস্ট করতেছো, তুমি প্রোডাক্ট উৎপাদন করতেছো, তারপর তুমি অনিশ্চিত যে এটা আসলে সেল হবে কিনা, তুমি তোমার যে টাকা ইনভেস্ট করছো সেটা তুলে আনতে পারবা কিনা, তোমার ক্ষতি হবে কিনা। তো এই যে অনিশ্চয়তা, এটা প্রতিটা ব্যবসায় থাকে। সো ব্যবসায় একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। ঠিক আছে? আচ্ছা। আরেকটা জিনিস মনে রাখবা, একটা ব্যবসায় ঝুঁকি যত বেশি হবে, সেখানে মুনাফা তত বেশি হবে। ঠিক আছে? এটা ব্যবসায় একটা রুলস। ঝুঁকি যত বেশি হবে, তুমি যত বেশি রিস্ক নিতে পারবা, সেখানে মুনাফা বেশি হবে। ঠিক আছে? ওকে। বাট এই ঝুঁকিটা অবশ্যই ক্যালকুলেটিভ হইতে হবে। ঠিক আছে? আন্ধাগুন্দা আমাদের ঝুঁকি নিলে হবে না। ১০ তলা ছাদ থেকে তুমি লাফ দিলে হবে না। তোমাকে ক্যালকুলেটিভ রিস্কটা নিতে হবে। ঠিক আছে? তারপর সেবার মনোভাব। আমরা যেই সার্ভিসটা বা প্রোডাক্টটা দিচ্ছি, আমাদের একটা টার্গেট থাকবে সেবা দিচ্ছি। ধরো তুমি একটা টুথপেস্টই দিচ্ছ। তোমার মাথায় থাকতে হবে এটা কি সেবা দিবে? তার দাঁত পরিষ্কার করবে আমার কাস্টমারের, রাইট? তার জন্য এটা লাইফটাকে ইজি করবে। আমি আমার কাস্টমারের গাড়ি বানাচ্ছি। গাড়িটাতে কি হবে? তার যাতায়াত ব্যবস্থা ইজি হবে। আমি স্কুল বানাচ্ছি। এটাতে কি হবে? তার শিক্ষা ব্যবস্থা সহজ হবে। তো ব্যবসায় তুমি যেই প্রোডাক্ট নিয়েই করো না কেন, সেখানে একটা সেবার মনোভাব থাকবে। সেবার মনোভাবটা কি? যেন আমার কাস্টমারের জীবনযাত্রার মানটা সহজ হয়। ঠিক আছে? আচ্ছা। লাস্ট যেটা, সেটা হচ্ছে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। আমরা ব্যবসা শিক্ষা স্টুডেন্টদের সবসময় প্রতিটা কাজে আমাদের মনে রাখতে হবে আমরা সমাজের প্রতি দায়বদ্ধ। কারণ আমরা সমাজে ব্যবসা করতেছি, আমাদের কাস্টমারও সমাজের মানুষ। তো তাদের সাথে যেন কখনো বেইমানি না হয় বা তাদের সাথে প্রতারণা আমরা না করি। ঠিক আছে? এই ব্যাপারে সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে? তো এখান থেকে আসলে গুরুত্বপূর্ণ কোনটা? এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে মুনাফার অর্জন, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। আর্থিক মূল্যটাও তোমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা। এই স্লাইডে আমরা দেখব ব্যবসার ক্রমবিকাশের ধারা। এই যে আমরা বললাম ব্যবসা, 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 এটা আসলে আসলো কোথা থেকে? এটা তো হুট করে আজকেই চলে আসে নাই। এটা কোনো না কোনো জায়গা থেকে শুরু হয়েছে, রাইট? সো এই ব্যবসার যে ক্রমবিকাশটা আছে, তার মানে আজ পর্যন্ত এটাকে আমরা ৩ টা ভাগে ভাগ করতে পারি। ১ম ভাগটা হচ্ছে প্রাচীন যুগ, ২য় ভাগটা হচ্ছে মধ্যযুগ, আর বর্তমান সময়ে যেটা সেটা হচ্ছে আধুনিক যুগ। ঠিক আছে? সো আমরা এখন একটু প্রাচীন যুগটা দেখব। ওকে? তা আমরা যদি তাকাই, প্রাচীন যুগে কি ছিল? মানুষ পশু শিকার করত, আমরা সবাই জানি। প্রাচীন যুগে মানুষ সবসময় পশু শিকার করত, মৎস্য শিকার করত, ফলমূল আহরণ করত। তো মূলত প্রকৃতি থেকে এই ৩ টা নিয়েই তারা জীবিকা নির্বাহ করত। ঠিক আছে? তারপরে যখন তারা আগুন আবিষ্কার করা শিখলো, তারা ফসল চাষ করা শিখলো, তখন তারা কি করত? কৃষি কার্য করত। ঠিক আছে?
তো এই কৃষি কাজ করার একটা পর্যায়ে দেখলো যখন তাদের কাছে অনেক বেশি পণ্য উৎপাদন হয়ে যাচ্ছে, তারা অনেক বেশি উৎপাদন করতে যেটা তাদের প্রয়োজন মিটিয়েও আরেকজনকে দেওয়া যাবে, তখন তারা যেটা করতো সেটা হচ্ছে দ্রব্য বিনিময়। আচ্ছা, দ্রব্য বিনিময়টা মানে কি? দ্রব্য বিনিময়ের মানে হচ্ছে আমার কাছে একটা প্রোডাক্ট আছে, তোমার কাছে একটা প্রোডাক্ট আছে, আমরা সেটাকে এক্সচেঞ্জ করব। মানে বিনিময় করব। একটা উদাহরণ দিয়ে বলি, ধরো আমার কাছে মাছ আছে, তোমার কাছে মাংস। সো আমি তোমাকে মাছ দিব, তুমি আমাকে মাংস দিবা। এখানে টাকার কোনো লেনদেন হবে না, এখানে শুধুমাত্র প্রোডাক্টের লেনদেন হবে। ঠিক আছে? এই দ্রব্য বিনিময়কে ইংরেজিতে বলা হয় বার্টার সিস্টেম। ওকে? এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? দ্রব্য বিনিময়ের ইংরেজি নাম হচ্ছে বার্টার সিস্টেম। ঠিক আছে? সো এই দ্রব্য বিনিময় থেকে মাঝে, মাঝে এমসিকিউ আসে। সো এই দ্রব্য বিনিময় পর্যন্ত হচ্ছে প্রাচীন যুগ। তো আমরা প্রাচীন যুগে দেখতে পারতেছি তারা ব্যবসা করছে ঠিকই, বাট এখানে কোনো সংগঠন নাই। ঠিক আছে? শুধুমাত্র তারা ব্যবসা করতেছে কিভাবে? দ্রব্য বিনিময় করে। সো এই দ্রব্য বিনিময় করা পর্যন্ত যত ব্যবসায়িক কার্যক্রম আছে সেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে প্রাচীন যুগ। ঠিক আছে? আচ্ছা। আমরা যদি সেকেন্ড স্টেপে আসি সেটা হচ্ছে মধ্যযুগ। ওকে? মধ্যযুগে আমরা কি দেখলাম? তারা ফিল করলো যে না, শুধুমাত্র এই দ্রব্য বিনিময় করে আসলে আমরা খুব বেশি লেনদেন করতে পারতেছি না। কেন? কারণ তুমি যে আমাকে মাংস দিবা, কতটুকু দিবা? আমি যে তোমাকে মাংসের বিনিময়ে মাছ দিব, কতটুকু দিব? এটা নিয়ে সবসময় একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো তখন ফার্স্ট মধ্যযুগে এসে আমরা যেটা করলাম, সেখানে আমরা মুদ্রার প্রচলন করলাম। এখন মুদ্রা হিসেবে আমরা কি করলাম? সামুদ বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি ও পাথর ব্যবহার শুরু করলাম। ঠিক আছে? ফার্স্ট অফ অল যেহেতু আমাদের কোনো কারেন্সি নাই, ঠিক আছে? টাকা পয়সা নাই। ঠিক এটার পরের স্টেপে এসে আমরা কি করলাম? বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার শুরু করলাম। ঠিক আছে? এটা হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে কোনো একটা ব্যবহার করা। তারপরে যখন আমরা আসলাম, আমরা কাগজি মুদ্রা ইউজ করা শুরু করলাম যেহেতু আমাদের কাছে এত বেশি স্বর্ণ ছিল না। ঠিক আছে? তো যখন কাগজি মুদ্রার প্রচলন হলো তখনই দেখা গেল একটা বড় রকমের লেনদেনের বাজার ক্রিয়েট হইলো। সো আমরা দেখো বাজার ও শহর সৃষ্টি হইলো এবং ব্যবসায় সংগঠনের উদ্ভব হইলো। তো তোমার এখন কোশ্চেন থাকে, স্যার আমরা তো এখানেও প্রাচীন যুগে ব্যবসা করতাম আর এখানেও ব্যবসার সংগঠন উদ্ভব, তো এই দুটা পার্থক্য কি? পার্থক্য হচ্ছে প্রাচীন যুগে যখন ব্যবসা করতো সেখানে কোনো কোম্পানি ছিল না, বড় আকারে কোনো প্রতিষ্ঠান ছিল না। সেখানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি একজন আরেকজনের সাথে দ্রব্য বিনিময় করতো। বাট মধ্যযুগে এসে আমরা দেখলাম বড় বড় কোম্পানি সংগঠন হচ্ছে। সো এইখান থেকে মূলত হচ্ছে ব্যবসা সংগঠনের উদ্ভব ঘটে মধ্যযুগে। ঠিক আছে? এটা নিয়ে কনফিউজড হওয়া যাবে না। এখানে আপনারা অনেকেই ব্যবসা সংগঠনের উদ্ভব দিয়ে দেন আধুনিক যুগ অথবা প্রাচীন যুগ। না, ব্যবসায় সংগঠনের যত কিছু আছে এটা হচ্ছে মধ্যযুগে এবং আমাদের যত লেনদেনের মাধ্যম আছে সেগুলো আসছে হচ্ছে আমাদের মধ্যযুগে। এই যে ২ টা জিনিস মনে থাকবে? আচ্ছা। এরপরে যদি আমরা দেখি আধুনিক যুগ, আধুনিক যুগে আসলে শুরুটা দেখেন আমরা কি দেখছি? শিল্প বিপ্লবের মাধ্যমে। ঠিক আছে? শিল্প বিপ্লবের পর থেকে মূলত হচ্ছে আধুনিক যুগের উদ্ভব। সো এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল হচ্ছে ১৭৫০ থেকে ১৮৫০। কি হয়েছিল এখানে? ইউরোপে দেখা যায় ইঞ্জিন আবিষ্কার হয়। তো উৎপাদনে যখন আমরা ইঞ্জিন নিয়ে আসলাম, তখন দেখা গেল উৎপাদন ব্যাপক মাত্রায় বেড়ে যায়। তখন বড়, বড় কলকারখানা হয়। এই সময়কালকে বলা হচ্ছে আমাদের শিল্প বিপ্লব। তো এরপরে আমরা আসলে কি, কি দেখতে পারি? এখান থেকে সূচনা হলো আধুনিক যুগের। তো এখন আমরা কি, কি দেখি দেখেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন হয়েছে আমাদের। ওকে? বিভিন্ন শিল্প কারখানার বিকাশ ঘটেছে। ওকে? বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থার প্রচলন। এরপরে আমরা দেখতে পারি ব্যাংকিং ও বীমার প্রচলন, এটিএম কার্ড, মোবাইল ব্যাংকিং। এখন বর্তমান সময়ে আমরা দেখতে পারতেছি এআই চলে এসেছে। ঠিক আছে? এবং এরপরে যা, যা হবে এই সবগুলাকে আমরা বলব আধুনিক যুগ। ঠিক আছে? এই আধুনিক যুগকে বলা হয় 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। ঠিক আছে? এটাকে সংক্ষেপে বলে 4IR। এটার মানে হচ্ছে 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এ এখন আমরা আছি বর্তমানে। ঠিক আছে? আধুনিক যুগ থেকে তো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শুরু। এরপরে একটা যুগ গিয়েছে, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা। বর্তমানে আমরা আছি 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এ। ঠিক আছে? সো এই যে পুরা জিনিসটা বুঝাইলাম, এখানে আসলে তোমাদের জন্য আসলে ইম্পোর্টেন্ট কি মাথায় রাখার মতো? তোমাদের মাথায় রাখার মতো ১ম ইম্পোর্টেন্ট জিনিসটা হচ্ছে ১ নাম্বারে হচ্ছে দ্রব্য বিনিময় আমরা করতাম প্রাচীন যুগে, বার্টার সিস্টেম। ঠিক আছে? মধ্যযুগে এসে আমরা হচ্ছে শামুক ঝিনুকের ব্যবহার করলাম বিনিময়ের মাধ্যম হিসাবে। আমরা কাগজি মুদ্রার প্রচলন করলাম। আমরা স্বর্ণদ্রব্য ব্যবহার করলাম কি করার জন্য? বিনিময়ের মাধ্যম হিসাবে। এরপরে আমরা দেখলাম শহর ও বাজার সৃষ্টি এবং ব্যবসার সংগঠনের উদ্ভব ঘটে। দ্যাট মিনস প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিকভাবে ব্যবসা কার্যক্রম। আর আধুনিক যুগে আমরা কি দেখলাম? শিল্প বিপ্লব এবং এরপরে যা, যা এসেছে সবই আধুনিক যুগের উদাহরণ। ঠিক আছে? এখান থেকে মূলত দেখা যায় এসএসসি তে প্রতি বছর বিপুল পরিমাণে এমসিকিউ থাকে। ঠিক আছে?
এই এমসিকিউ গুলা এখান থেকে থাকবেই। সো এই 4টা যদি আপনি বুঝতে পারেন, এখান থেকে আপনার 2টা এমসিকিউ বা একটা তো আসবে ইনশাআল্লাহ, কমন পড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। তারপর যদি আমরা দেখি ব্যবসার আওতা, ঠিক আছে? ব্যবসার আওতাটা আসলে কতটুকু? কি, কি নিয়ে আসলে ব্যবসায়? এখানে একটা কথা বলা আছে, ব্যবসায় শুধু পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এই কথাটাকে আসলে কেন বলা হইছে? কারণ আমাদের কাছে আসলে ব্যবসা বলে যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট থাকবে, আমরা এটাকে শুধুমাত্র ক্রয় বা বিক্রয় করব। এটাই ব্যবসা। বাট অ্যাকচুয়ালি যদি আমরা বড় পিকচারে দেখি, ব্যবসা আসলে এতটুকু কাজ না। ব্যবসার এতটুকু কাজের জন্য আরো অনেক কিছু জড়িত। ঠিক আছে? সো আমরা একটু দেখি ব্যবসার আওতা বা পরিধি কতটুকু। ব্যবসায় হলো পণ্য ও সেবা দ্রব্য সেবাকর্ম উৎপাদন। ঠিক আছে? পণ্যদ্রব্য সেবাকর্ম উৎপাদন করা ফার্স্ট কাজ। ব্যবসায় ফার্স্ট কাজ কি? পণ্য বা সেবা দ্রব্য আমরা উৎপাদন করব। ঠিক আছে? তারপরে কাজ কি? পণ্যদ্রব্য বিনিময় করব। ঠিক আছে? বিনিময় মানে হচ্ছে কেনা বেচা করব, ট্রেড। থার্ড কাজ হচ্ছে এর সহায়ক কাজের সমষ্টি। সেই ৩টা কাজের সমষ্টিকে আমরা মূলত বলতে পারি ব্যবসায়। ঠিক আছে? আমরা ফার্স্ট কাজটা কি বললাম? ব্যবসা বা সেবা কর্ম উৎপাদন। এই কাজটা কে করে? এই কাজটা করে থাকে ইন্ডাস্ট্রি। মনে থাকবে? আমি আই লিখে দিচ্ছি, ইন্ডাস্ট্রি। ঠিক আছে? তারপর পণ্য বা সেবা বিনিময়। এই বিনিময়ের ইংরেজি নাম হচ্ছে ট্রেড। সো এইজন্য এটাকে বলা হচ্ছে ট্রেডিং বা ট্রেড। ঠিক আছে? আমি টি লিখে দিচ্ছি। আচ্ছা, আরেকটা হচ্ছে সহায়ক কাজের সমষ্টি। সহায়ক কাজকে বলা হয় অক্সিলারিজ টু ট্রেড। মানে ট্রেডকে যে সহজ করে। সো এটার নাম হচ্ছে এটি। সো আমরা বুঝলাম এই যে 3টা কাজ আছে, ইন্ডাস্ট্রি, ট্রেড এবং অক্সিলারিজ টু ট্রেড, এই 3টা কাজের সমষ্টিকে আমরা মূলত বলতে পারি ব্যবসায়। সো আমি এখানে তোমাদেরকে সমীকরণ দিয়ে দিয়েছি। ঠিক আছে? ব্যবসার সমীকরণটা কি? বিজনেস। তার মানে আমাদের পুরা বিজনেস যেটা আছে সেটা ইজ ইকুয়াল টু সামেশন অফ আই প্লাস সামেশন অফ টি প্লাস সামেশন অফ এটি। সামেশন অফ আই মানে কি? ইন্ডাস্ট্রি। ঠিক আছে? ইন্ডাস্ট্রি যত কার্যক্রম আছে সেটা যোগফল। তারপরে কাজ কি? অক্সিলারিজ টু ট্রেড। সো এই ট্রেড সংক্রান্ত যা যা আছে তার যোগফল, এবং এটি মানে হচ্ছে অক্সিলারিজ টু ট্রেড। সো এই অক্সিলারিজ টু ট্রেড সংক্রান্ত যা যা আছে সবকিছু। সো এই 3টা জিনিসের যোগফলকে আমরা বলতে পারি ব্যবসায়। ঠিক আছে? এই সমীকরণ দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখান থেকে কোনো ম্যাথ আসবে না। তোমাদের জানার জন্য আমি এটা জানালাম। সো এখানে তোমাকে ওইটাই দেওয়া আছে যে এখানে বি মানে হচ্ছে বিজনেস, আই মানে হচ্ছে ইন্ডাস্ট্রি, টি মানে হচ্ছে ট্রেড, আর এটি মানে হচ্ছে অক্সিলারিজ টু ট্রেড। ঠিক আছে? সো এই 3টা কাজের সমষ্টিকে আমরা বলতে পারি ব্যবসায়। সো শুধুমাত্র এই পণ্য ক্রয় বিক্রয়ের মধ্যেই ব্যবসা সীমাবদ্ধ না। এই যে শুধু এতটুকু ট্রেড, পণ্যদ্রব্য বিনিময়, এর মধ্যে ব্যবসা সীমাবদ্ধ না। ঠিক আছে? আচ্ছা। ব্যবসার প্রকারভেদ। আমরা ব্যবসাকে বুঝলাম এতক্ষণ। ব্যবসা কাকে বলে? ব্যবসার উদাহরণ দেখলাম। ঠিক আছে? ব্যবসার আওতা দেখলাম। বুঝলাম আমরা অনেক বড় এটা। এখন এটাকে আরো সহজে বুঝার জন্য আমরা এই যে এতগুলা কাজ দেখলাম ৩টা, এটাকে আমরা ভাগ করে নিব। ঠিক আছে? সো আমরা এখন দেখব যে ব্যবসার প্রকারভেদ। ব্যবসাকে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? সেটার ১ম ভাগে যে কাজটা আমরা করি সেটার নাম হচ্ছে শিল্প। ওকে? শিল্পের ইংরেজি হচ্ছে ইন্ডাস্ট্রি। শিল্পতে মূলত আমরা কি করি? শিল্পতে মূলত আমরা প্রোডাক্ট বানাই। ঠিক আছে? আমরা কাঁচামালকে শ্রম ও যন্ত্র ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য বানাই। ঠিক আছে? ধরেন আমার টুথপেস্ট দরকার। তো টুথপেস্ট তো ডাইরেক্ট আমরা প্রকৃতিতে পাই না। আমার বিভিন্ন কেমিক্যাল সংগ্রহ করতে হয় প্রকৃতিতে। সো প্রকৃতি থেকে সেই কেমিক্যালটা এনে আমরা কারখানাতে শ্রম ও যন্ত্র ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য পাঠাচ্ছি। সো এই কাজটা করে মূলত হচ্ছে আপনার শিল্প। ঠিক আছে? এখন শিল্পতে তো আপনার প্রোডাক্ট বানাইলেন। এটা মানুষকে বিক্রি করতে হবে না? তো এই বিক্রি করা সংক্রান্ত যত কাজ আছে, যেমন ক্রয় বিক্রয় করা, পরিবহন করা, গুদামজাতকরণ করা, এই সমস্ত কাজ করে থাকে হচ্ছে বাণিজ্য। ঠিক আছে? এই ২ টা ছাড়াও আমরা এক ধরনের ব্যবসায় দেখি যেখানে আসলে কোনো প্রোডাক্ট আমরা দেই না, আমরা সেবা দিই। স্বাধীন পেশায় নিয়োজিত, যেমন ডাক্তার, উকিল, ঠিক আছে? শিক্ষক। আমরা দেখি তাদের কাছে গেলে আমরা একটা নির্দিষ্ট ফি দিয়ে তাদের সেবাটা নিয়ে থাকি। তো এখানে যে সেবাটা দিচ্ছে এটা হচ্ছে আরেকটা ব্যবসায় প্রকারের, যার নাম হচ্ছে প্রত্যক্ষ সেবা বা ডাইরেক্ট সার্ভিস। ঠিক আছে? আমরা এইটাকে মূলত এখন আলোচনা করব শিল্প। ঠিক আছে? এই পার্টে আমরা শিল্প নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা। আসেন, শিল্পের সংজ্ঞা। ঠিক আছে? শিল্পের সংজ্ঞাটা খুবই ইম্পোর্টেন্ট এসএসসির জন্য। এটাকে আমি আপনাকে একটু ভেঙে, ভেঙে বুঝাই। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, আমরা ১ম এ শিল্পে কি করব? প্রকৃতি থেকে সম্পদ আহরণ। যেমন আপনি টুথপেস্ট বানাবেন, সো আপনার যে কেমিক্যাল লাগবে সেটা আপনি ফার্স্ট এ প্রকৃতি থেকে নিয়ে আসবেন। ঠিক আছে? তারপর সেটাকে কাঁচামালে রূপদান করবেন। ঠিক আছে? আপনি কারখানায় যে পণ্যটা ব্যবহার করবেন সেইখানে রূপদান করবেন। এরপর কি করবেন? প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে, দ্যাট মিনস মেশিনের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য বানাবেন। ঠিক আছে? কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য।
মনে থাকবে? পরিণত করাকে শিল্প বলে। তাহলে আমরা শিল্প কি পাইলাম? শিল্প প্রকৃতি থেকে হচ্ছে কাঁচামাল সংগ্রহ করে, সেই কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে, দ্যাট ইজ মেশিন এবং মানুষের ব্যবহার কারণে মাধ্যমে তারা কি করে? মানুষের ব্যবহার উপযোগী পণ্য বানায়। ঠিক আছে? দ্যাট মিনস প্রকৃতির পণ্য সেটা আমরা ব্যবহার করতে পারি না। এই প্রাকৃতিক পণ্যটাকে একটা ফাইনাল প্রোডাক্টে রূপদান করে হচ্ছে আমাদের শিল্প। ঠিক আছে? আচ্ছা। এখানে একটা কথা বলা আছে, শিল্পকে উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয়। উৎপাদনের আসলে বাহনটা কি? এই যে আপনারে বললাম যে কাঁচামাল ছিল প্রকৃতিতে, সেই কাঁচামালকে আমরা কি করলাম? ব্যবহার উপযোগী পণ্য বানাইলাম। সো এই যে ব্যবহার উপযোগী পণ্য বানানো, সেটাকে বলা হচ্ছে উৎপাদনের বাহন। মনে থাকবে? এটা এমসিকিউর জন্য খুবই ইম্পোর্টেন্ট। শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়। উৎপাদনের বাহন মানে কি? এই যে কাঁচামালকে ব্যবহার উপযোগী পণ্য বানানো। ঠিক আছে? আমি লিখে দিচ্ছি। কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপদান। ঠিক আছে? কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপদান করাকে আমরা বলি উৎপাদনের বাহন। এন্ড এই কাজটা কে করে? শিল্প এই কাজটা করে থাকে। এইজন্য শিল্পকে উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে? এটা কিন্তু সিকিউ কোশ্চেন আসতে পারে। এটা এমসিকিউ তে যেমন আসবে, এটা সিকিউ তে আপনার আসতে পারে। ঠিক আছে? সিকিউ তে আপনার এটা আসতে পারে। যে শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়, বিবেচনা করো বা ব্যাখ্যা করো। ঠিক আছে? তখন আপনি ব্যাখ্যা করবেন যে এই শিল্প কাঁচামালকে ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য বানাচ্ছে। এইজন্য শিল্পকে বলা হয় উৎপাদনের বাহন। আচ্ছা, আমরা দেখতে পাই শিল্পকেও এখন প্রকারভেদ করা যায়। ঠিক আছে? শিল্প সেক্টরটা বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা অনেক বড়। তো আমরা এটাকে আরো সহজে বুঝার জন্য এটাকে আমরা ৫ ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? সো ৫ টা ভাগ কি, কি? ১ম ভাগ হচ্ছে প্রজনন শিল্প। প্রজনন শিল্প বলতে সহজ কথায় প্রকৃতি থেকে আহরণ করা যে কোনো প্রোডাক্টকে আমরা প্রজনন শিল্পের মধ্যে ফেলতে পারি। যেমন আপনি নদী থেকে মাছ শিকার করেন। ঠিক আছে? তারপর ধরেন আপনি মাটির নিচ থেকে তেল, গ্যাস, কয়লা উৎপাদন করেন। তো এই যে কাজগুলা, এই কাজগুলো মূলত হচ্ছে প্রজনন শিল্পের অন্তর্গত। সহজ কথায় প্রকৃতি থেকে আহরণ করা। ঠিক আছে? আচ্ছা। তারপর আছে নিষ্কাশন শিল্প। ঠিক আছে? নিষ্কাশন শিল্পটা কি ভাইয়া? এই যে আমরা প্রকৃতি থেকে যে জিনিসগুলো আহরণ করতেছি সেটা হচ্ছে নিষ্কাশন শিল্প। তাহলে প্রজনন শিল্প আর এটার পার্থক্যটা কি? আপনারা এই জায়গায় কনফিউজড হয়ে যান। প্রজনন শিল্পে মনে রাখতে হবে যে প্রোডাক্ট আছে সেটাতে আবার প্রোডাক্ট উৎপাদন হইতে পারে। যেমন হচ্ছে গিয়ে আপনার মাছ চাষ করলেন। ঠিক আছে? আপনি নার্সারি দিলেন। সেখানে কি হয়? একটা প্রোডাক্ট থেকে আরেকটা বানানো যায়। মাছ থেকে মাছের পোনা হয়, রাইট? এরপরে কি হয়? গাছ থেকে গাছের চারা হয়। সো এই জিনিসটা হচ্ছে প্রজনন শিল্প। ঠিক আছে? আরেকটা যেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ থেকে আহরণ, যেমন হচ্ছে তেল, গ্যাস, কয়লা, এটা হচ্ছে নিষ্কাশন। ঠিক আছে? সো প্রজনন আর নিষ্কাশন ২ টাই আসলে প্রাকৃতিক। বাট প্রাকৃতিকের মধ্যে ডিফারেন্সটা কোথায় বলেন তো? প্রজননে হচ্ছে একটা থেকে আরেকটা বানানো যায়। যেমন মাছ থেকে মাছের পোনা, গাছ থেকে গাছের চারা। ঠিক আছে? আর নিষ্কাশন যেটা এটাও প্রাকৃতিক, বাট এখানে আমরা কি করি? সেখানে আর একটা থেকে আরেকটা হয় না। যেমন কয়লা থেকে কয়লা হয় না। এগুলা প্রকৃতি আগেই ছিল, সেখান থেকে আমরা নিয়ে আসলাম। যেমন নদী থেকে আপনি মাছ নিয়ে আসলেন তুলে। ঠিক আছে? এরপর আপনি কি করলেন? আপনি হচ্ছে মাটির নিচ থেকে তেল, গ্যাস, কয়লা নিয়ে আসলেন। এইটা হচ্ছে নিষ্কাশন শিল্প। মনে থাকবে? সো এই ২ টাতে কনফিউজড হওয়া যাবে না। এই ২ টাই প্রাকৃতিক, ঠিক আছে? বাট একটাতে হচ্ছে একটা থেকে আরেকটা সৃষ্টি হয়। আর নিষ্কাশনে একটা থেকে আরেকটা সৃষ্টি হয় না। এটা প্রকৃতিতে আছে। আমরা জাস্ট এটাকে উত্তোলন করি। ঠিক আছে? তারপর নির্মাণ শিল্প। ঠিক আছে? নির্মাণ নামটা দিয়ে আমরা বুঝতে পারতেছি আমরা বিল্ডিং, বাড়ি, দোকানপাট, এরপর রাস্তাঘাট বানাই। সো এই শিল্পে মূলত আমরা কি করি? এই রাস্তাঘাট নির্মাণ করি, বিল্ডিং নির্মাণ করি। ঠিক আছে? সেতু নির্মাণ করি, কালভার্ট নির্মাণ করি। তারপর আছে উৎপাদন শিল্প। উৎপাদন শিল্পে আমরা কি করি? ম্যানুফ্যাকচারিং করি। ম্যানুফ্যাকচারিংটা কিভাবে করি? আমরা ওই যে কাঁচামাল আনি, এনে আমরা কি করি? শ্রম ও যন্ত্রের ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য বানাই। সো এই ধরনের কাজ যেই শিল্প করে থাকে তাকে আমরা বলি হচ্ছে উৎপাদন শিল্প। ঠিক আছে? আর লাস্ট একটা আছে সেবা পরিবেশ শিল্প বা সেবা। ঠিক আছে? সেবা জিনিসটা কি? এখানে আমরা কোন প্রোডাক্ট দিচ্ছি না, আমরা সার্ভিস দিচ্ছি। সার্ভিস যেমন কি? এই যে বাসায় আমাদের ইলেকট্রিসিটি, আমাদের তেল, আমাদের পানি, হ্যাঁ? আমাদের গ্যাস, ঠিক আছে? তেল না, গ্যাস। ঠিক আছে? এই যে সার্ভিসগুলো আমরা ব্যবহার করতেছি, তারপর টেলিফোন লাইন, এই সেবাগুলোকে আমরা বলতে পারি ইন্ডাস্ট্রির মধ্যে হচ্ছে সেবা শিল্প। ঠিক আছে? এখন আমরা এই সবগুলাকে একটু ডিটেইলস দেখব। ঠিক আছে? একটা চার্টের মাধ্যমে। তো এই হচ্ছে শিল্পের প্রকারভেদ ৫ টা আছে। সো ৫ টার মধ্যে ১ম টা হচ্ছে প্রজনন শিল্প। আমরা বলেছিলাম প্রজনন শিল্পে কি একটা থেকে আরেকটা বানানো যায়। সো আমরা দেখি এখানে কি বলা আছে সংজ্ঞাতে?
উৎপাদিত পণ্য সামগ্রী এই যে পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহার হয়। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, নার্সারি বা হ্যাচারি। নার্সারিতে আমরা কি করি, একটা গাছ থেকে চারা বানাই। না, হ্যাচারিতে আমরা কি করি, মাছের পোনা থেকে মাছের পোনা বানাই। ঠিক আছে, সো এই প্রজনন শিল্প হচ্ছে একটা থেকে আরেকটা বানানো যাবে বা পুনরায় সৃষ্টি করা যাবে। ঠিক আছে, এরপরে আপনি আসেন নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প আমরা মূলত কি করি, এই যে ভূগর্ভ পানি ও বায়ু হতে, দ্যাট মিনস মাটি, পানি ও বায়ু হতে কি করি, প্রাকৃতিক সম্পদ আমরা আহরণ করি। ওকে, এই প্রাকৃতিক সম্পদ যে আহরণ করতেছে এটাকে বলা হচ্ছে নিষ্কাশন শিল্প। এটার উদাহরণ কি, এই যে খনিজ শিল্প। ঠিক আছে, এটার উদাহরণ হচ্ছে খনিজ শিল্প। ওকে, এই উদাহরণগুলা খুব ইম্পর্টেন্ট এই পার্টের। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে নির্মাণ শিল্প। আমরা বলেছি নির্মাণ শিল্পে আমরা কি করি, আমরা সেতু, কালভার্ট, রাস্তাঘাট এগুলো বানাই। ঠিক আছে, এখানে বলেছে যে রাস্তাঘাট, সেতু ইত্যাদি অবকাঠামো নির্মাণ করা হয়। উদাহরণ হচ্ছে তোমার দালান কোঠা, ব্রিজ নির্মাণ ইত্যাদি। ওকে, আচ্ছা, তারপর উৎপাদন শিল্প। আমরা বলেছিলাম উৎপাদন শিল্পে আমরা কি করি, শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে মানুষের ব্যবহার বুঝে বানায়। তো এই যে দেখেন সংজ্ঞা তাই বলেছে, কাঁচামালকে প্রক্রিয়াজাতের মাধ্যমে চূড়ান্ত পণ্যের রূপ দান। কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা কি করবো, কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্য বানাবো। চূড়ান্ত পণ্যের রূপদান করাকে আমরা বলি উৎপাদন শিল্প। এটার উদাহরণ কি, যে কোনো উদাহরণ আমাদের আশেপাশে যা আছে, বস্ত্র শিল্প, টুথপেস্ট, হ্যাঁ, গাড়ি, যা যা আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেখানে আছে আমরা প্রোডাক্ট দিই না, আমরা সেবা দিই, সেটার নাম হচ্ছে সেবা শিল্প। ঠিক আছে, এখানে কি করি, সেবা প্রদানের মাধ্যমে, হ্যাঁ, মানুষের জীবনযাত্রাকে আরামদায়ক ও সহজ করা হয়। ঠিক আছে, এটা উদাহরণ কি, যেমন বিদ্যুৎ, কারেন্টের ব্যবহার করার কারণে, তারপরে গ্যাস, ব্যাংকিং ও স্বাস্থ্য ব্যবহার করার কারণে আমাদের জীবনযাত্রার মান অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। তো এখান থেকে বলতে প্রশ্ন কি কি আসে, এই পাঁচটার মধ্যে থেকে যে কোনোটাই আপনার সিকিউর জন্য আলোচনা করতে বলা হইতে পারে। এটা থেকে আপনার এমসিকিউ আসতে পারে, এবং এখান থেকে আপনার এই যে উদাহরণগুলো আছে সেখান থেকে আপনার কি বলে এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, তো আপনার সিকিউ, ঠিক আছে, শর্ট কোশ্চেন, এসকিউ, আর হচ্ছে এমসিকিউ, সব কিছুর জন্যই এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে স্টার দিয়ে দিচ্ছি। সো এইটা আপনারা খুব ভালোভাবে একটু মাথায় রাখবেন। ঠিক আছে, আপনার এই যে কনফিউশনটা ক্রিয়েট করেন সেটা হচ্ছে প্রজনন শিল্প আর হচ্ছে নিষ্কাশন শিল্প। আমি দুইটা জিনিস একটু আপনাদের জন্য আরেকবার আলোচনা করি। প্রজনন শিল্প আমরা কি করি, উৎপাদিত পণ্য সামগ্রী পুনরায় সৃষ্টি করা যাবে। ঠিক আছে, যেমন হচ্ছে নার্সারি, হ্যাচারি। আর যেটা আছে নিষ্কাশন শিল্প, সেখানে পুনরায় সৃষ্টি করার কোনো সুযোগ নাই, সেটা শুধুমাত্র প্রকৃতি থেকে আহরণ করা হয়। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কিছু কোশ্চেন সলভ করব। ঠিক আছে, আমাদের মূলত আজকের পার্টে যা যা আলোচনা করার ছিল আমরা অলরেডি সবগুলো টপিক টাচ করে ফেলেছি। আশা করি আপনাদের এর মধ্যে আর কোনো প্রবলেম নেই। যদি আপনার প্রবলেম থাকে আপনারা ভিডিওটা আরেকবার দেখবেন অথবা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ঠিক আছে, এখন আমরা করব কিছু বোর্ড কোশ্চেন সলভ। ওকে, আচ্ছা, প্রথম কোশ্চেন, ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য, ঠিক আছে, আমরা বলেছিলাম আমাদের ব্যবসার প্রধান উদ্দেশ্য টার্গেট হচ্ছে মুনাফা অর্জন করা। ঠিক আছে, সো প্রধান উদ্দেশ্য ছিল আমাদের মুনাফা। সো আমরা যদি অপশনে তাকাই মুনাফা কোথায় আছে, আমরা যদি দেখি এই যে গ নাম্বার অ্যান্সার আছে মুনাফা অর্জন। ঠিক আছে, আচ্ছা, তার পরের কোশ্চেন, ব্যবসায় ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে বিভক্ত করা হয়? এখানে চাইছেন নাম্বারটা কয়টা পর্যায়ে। তো আমরা জানি ক্রমবিকাশের ধারাকে তিনটা পর্যায়ে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাচীন, মধ্য, আধুনিক। আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, প্রাচীন, মধ্য, একটা হচ্ছে আধুনিক। ঠিক আছে, সো এখানে আছে টোটাল তিনটা, ১, ২, ৩। সো তিনটা কোথায় আছে অপশনে, এই যে এখানে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কাগজি মুদ্রার প্রচলন হয় কোন যুগে? আমরা বলেছিলাম এই যে মুদ্রার প্রচলন, যত ধরনের মুদ্রার প্রচলন আছে, কাগজি মুদ্রা, স্বর্ণ মুদ্রা, কড়ি পাথর, নুড়ি পাথর, এগুলো সব এসেছিল মধ্যযুগে। ওকে, প্রাচীন যুগে আমরা এই কাগজি মুদ্রণ তো ব্যবহার করিনি। ঠিক আছে, সো এইগুলা সব ছিল মধ্য যুগে। সো আমরা যদি এখন তাকাই অপশনে, আসলে মধ্যযুগ কোথায় আছে, এই যে খ নাম্বার অপশন। ঠিক আছে, সো মধ্যযুগ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, কাগজি মুদ্রার প্রচলন হয় কোন যুগে? মধ্যযুগে। কেউ এটা আবার আধুনিক বা প্রাচীন দিয়ে ভুল করেছেন না। হুম, আচ্ছা, ব্যবসায় সংগঠনের উদ্ভব ঘটে কখন? ব্যবসায় সংগঠন, দেখেন ব্যবসায় তো প্রাচীন যুগ থেকেই ছিল, বাট এখানে জানতে চাইছে ব্যবসায় সংগঠনের উদ্ভব ঘটে কখন, দ্যাট মিনস প্রাতিষ্ঠানিক ভাবে।
আমরা ব্যবসা কখন শুরু করি? সো প্রাতিষ্ঠানিকভাবে আমরা ব্যবসা শুরু করি হচ্ছে মধ্যযুগে। ঠিক আছে? প্রাচীনকালে ব্যবসা ছিল, বাট মধ্যযুগ থেকে আমরা কি করি? ব্যবসার সংগঠনের উদ্ভব ঘটে। সো এটা অ্যান্সার হবে হচ্ছে মধ্যযুগ। ওকে? অ্যান্সার হবে মধ্যযুগে। ওকে? আচ্ছা। তারপরের কোয়েশ্চেন, আধুনিক ব্যবসাকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? আধুনিক কালে ব্যবসায়কে, সো ব্যবসার প্রকারভেদ এখানে জানতে চাইছে। ঠিক আছে? ব্যবসায়কে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? আমরা জানি এটাকে মূলত ৩ ভাগে ভাগ করা হয়েছে। ৩ টা ভাগের নাম কি? শিল্প, বাণিজ্য, আরেকটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। সো মূলত এই ৩ টা ভাগে আমরা দেখি ব্যবসাকে, আধুনিক ব্যবসাকে ভাগ করা যায়। ঠিক আছে? সো অপশনের ৩ টা কই আছে? এই যে এটা। ওকে? এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে? তারপর শিল্পকে প্রধানত কয়ভাবে ভাগ করা যায়? আমরা জানি শিল্পকে ৫ ভাগে ভাগ করা হয়। শিল্পের প্রকারভেদ কি, কি? ৫ টা ভাগের নাম হচ্ছে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প ও সেবা শিল্প। এই ৫ টা নিয়েই মূলত হচ্ছে শিল্পের ভাগ। সো এই ৫ কোথায় আছে? এই যে গ নাম্বার অপশনে। ঠিক আছে? এই ৫ ভাগে শিল্পকে ভাগ করা যায়। তারপর হ্যাচারিতে মাছের পোনা ফুটানো কোন শিল্পের অন্তর্গত? দেখেন হ্যাচারিতে আমরা মাছের পোনা উৎপাদন করতেছি। ঠিক আছে? দ্যাট মিনস একটা মাছ থেকে আমরা আবার পোনা বানাইতে পারবো। দ্যাট মিনস এটা হচ্ছে একটা প্রজননের ব্যাপার, রাইট? সো এই যে হ্যাচারি থেকে মাছ ফুটানো, এটা হচ্ছে আমার প্রজনন শিল্পের অন্তর্গত। প্রজনন শিল্প কোথায় আছে? এটা। এখন এই সেম কোশ্চেন আপনার একটু কনফিউজড হয়ে যান। যদি বলা হয়তো নদী থেকে মাছ চাষ, যদি বলতো নদী থেকে মাছ উত্তোলন, এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন। হ্যাঁ? এই সাথে আপনার প্রায় অনেক কনফিউশন থাকেন। ঠিক আছে? নদী থেকে মাছ উত্তোলন, এটা তাহলে কি হবে? হুম? এটার তাহলে কি হবে? সো দেখেন এখানে নদী থেকে আমার মাছটাকে তুলে নিয়ে আসতেছি। আমরা কি এটা প্রজন করাইতেছি? বা এখানে কি আমরা পুনঃ উৎপাদন করতেছি? না। আমরা যেটা করতেছি প্রাকৃতিক আগেই ছিল মাছ, আমরা জাস্ট এটা নদী থেকে তুলে আনতেছি। সো এই কোশ্চেনের অ্যান্সারটা হবে, এটার অ্যান্সারটা হবে হচ্ছে গিয়ে নিষ্কাশন। ঠিক আছে? ক্লিয়ার হন আগে। একই মাছ যদি আমরা হ্যাচারিতে চাষ করি, তাহলে মানে হচ্ছে সেখান থেকে আমরা পুনঃউৎপাদন করতেছি। এইজন্য এটা হচ্ছে প্রজনন শিল্প। বাট একই মাছ যখন আমরা নদী থেকে মাছ উত্তোলন করতেছি, দ্যাট মিনস আমরা জাস্ট ধরে নিয়ে আসছি, যেটা প্রাকৃতিকে অলরেডি ছিল প্রকৃতিতে। সো সেটা হচ্ছে আমার নিষ্কাশন শিল্প। এই দুটো যদি মাথায় রাখতে পারেন তাহলে আই গেস অন্তত প্রজনন শিল্প আর নিষ্কাশন শিল্পে আপনার কনফিউশন হবে না। এটার কনফিউশনের জায়গাটা কোনটা? দুইটাই আসলে প্রাকৃতিক। ঠিক আছে? বাট প্রাকৃতিক হলো যেখানে আমরা কি বলে একটা থেকে আরেকটা প্রোডাক্ট সৃষ্টি করতে পারতেছি, সেটা হচ্ছে প্রজনন। আর যেটা অলরেডি প্রকৃতিতে আছে আমরা জাস্ট উত্তোলন করতেছি, সেটা হচ্ছে আমার নিষ্কাশন। ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে দিনাজপুরে বড় প্রক্রিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন। এই যে দেখেন উত্তোলন কথাটা বলা আছে। দ্যাট মিনস প্রক্রিয়া থেকে অলরেডি আমরা তুলে নিয়ে আসছি, রাইট? এটাকে আমরা চাষও করি নাই, এটাকে আমরা বানাই না, কিছুই না। সো যে প্রকৃতি তুলে নিয়ে আসে এটাকে আমরা বলি নিষ্কাশন শিল্প। সো নিষ্কাশন কোথায়? এই যে। ঠিক আছে? আচ্ছা, লাস্ট আর ২ টা এমসিকিউ আছে, আমরা একটু দেখি। সার কারখানায় কোন ধরনের শিল্প? আগে বুঝেন সার কারখানায় আমরা কি করি? সার কারখানায় আমরা কিছু প্রাকৃতিক জিনিস নিয়ে আসি, কেমিক্যাল। সেটাকে আমরা কি করি? শ্রম ও যন্ত্রের ব্যবহার করি। করে কি করি? মানুষের ব্যবহার উপযোগী একদম সম্পূর্ণ বা তৈরি প্রোডাক্ট বানাই, সার। যেটাকে আমরা হচ্ছে আমাদের জমিতে ব্যবহার করতে পারি। সো এই যে আমরা কাঁচা মালকে মানুষের ব্যবহার উপযোগী বানাচ্ছি, শ্রম ও যন্ত্র ব্যবহার করে। ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় উৎপাদন শিল্প। রাইট? সো উৎপাদন শিল্প কত নাম্বার অপশনে আছে আমরা যদি একটু তাকাই, উৎপাদন শিল্প আছে হচ্ছে গিয়ে আমার এই যে ঘ নাম্বার অপশনে। ঠিক আছে? কারণটা হচ্ছে সার আসলে সরাসরি পাওয়া যায় না প্রকৃতিতে। এটাকে আমার বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে তৈরি করতে হয়। ওকে? আচ্ছা, লাস্ট এমসিকিউ, গ্যাস, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কোন ধরনের শিল্প? আমরা বলেছিলাম আমাদের বাসায় যে কারেন্ট, বিদ্যুৎ, পানি এগুলো আমাদের একটা সেবা দিচ্ছে, যার মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান সহজ হচ্ছে। সো এগুলা হচ্ছে আপনার সেবা শিল্পের অন্তর্ভুক্ত। ঠিক আছে? সেবা কোথায়? এই যে। ঠিক আছে? বা টেলিফোন লাইনও যদি থাকতো, এগুলো সব হচ্ছে আপনার সেবা শিল্পের অন্তর্ভুক্ত। তো এই ছিল মূলত আমাদের ফার্স্ট পার্টের আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে দেখব হচ্ছে বাণিজ্যের ধারণা, প্রত্যক্ষ সেবা ও ব্যবসায় পরিবেশ। সো আপনারা যদি এই ক্লাসটা করে থাকেন, আমি আপনাদের অনুরোধ করব পরবর্তী ক্লাসটাও যেন আপনারা করে ফেলেন। তাহলে যেটা হবে পরবর্তী ক্লাসের মধ্যে আমরা এই পুরা চ্যাপ্টার 1 টা শেষ করে ফেলবো। অ্যান্ড এর মধ্যে আশা করি আপনাদের এমসিকিউ, সিকিউ বা শর্ট কোয়েশ্চেন যা আছে
কোনোটাতে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? আপনারা যদি এই ক্লাসটা বুঝে থাকেন, প্রয়োজন হলে আরেকবার দেখবেন। দেখে আপনারা এই ধারণাটা ক্লিয়ার হয়ে আপনারা পার্ট 2 তে যাবেন। ঠিক আছে? আশা করি আপনাদের সকল প্রবলেম সলভ হয়েছে। যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সো আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।